গণমাধ্যমের ভূমিকা, এই গালভরা শব্দটির বাস্তবতাটা কি, বাস্তবায়নটা কি, এই বিষয়ে কিন্তু নানা ধরনের মত রয়েছে। এবং সবচেয়ে বড় যে বিষয়টি আমরা গেল 15 থেকে 20 বছরে দেখেছি যে গণমাধ্যমের ভূমিকা কখনোই গণমাধ্যম ঠিক করেনি। গণমাধ্যমের ভূমিকা সবসময়ই জনগণের বাইরে গিয়ে ঠিক করা হয়েছে। এর ব্যাখ্যা হয়তোবা সাধারণ মানুষও খুব ভালোভাবেই জানে, আমি আর এই ব্যাখ্যায় গেলাম না। দর্শক, ইস্পাহানি মির্জাপুর জিরাওয়ারা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের বিষয় নতুন বাংলাদেশ ও গণমাধ্যমের ভূমিকা। আমি আছি আপনাদের সঙ্গে তৌহিদ শান্ত। আমরা মূল আলোচনায় যাব, তবে তার আগে অতিথিদের সঙ্গে পরিচয় করিয়ে নিতে চাই। আমাদের সঙ্গে রয়েছে দৈনিক আমার দেশের ব্যবস্থাপনা সম্পাদক জাহেদ চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং রয়েছেন দিগন্ত মিডিয়া কর্পোরেশনের চেয়ারম্যান শিব্বির মাহমুদ, আপনাকেও স্বাগত জানাচ্ছি। দর্শক, বরাবরের মতো যেটি করব যে আমরা আজকে আমাদের টেলিভিশনে যে প্রধান শিরোনামগুলো ছিল সেইগুলো শিরোনাম দেখে এসে মূল আলোচনা শুরু করব। সরকার পরিচালনার সুযোগ পেলে সবার আগে দেশ পুনর্গঠনে মনোযোগ দেবে বিএনপি, কোনো অন্যায়কারীকে প্রশ্রয় না দেওয়ার ঘোষণা তারেক রহমানের। অনেক সাংবাদিক আখের গোছানোয় ব্যস্ত, অভিযোগ ফখরুলের। দুঃশাসন দুর্নীতিমুক্ত হয়নি দেশ, মন্তব্য জামায়াতের। বাণিজ্য উপদেষ্টার দাবি, বৈষম্য কাটেনি সমাজে। গণতন্ত্র শক্তিশালী করতে ঢাকায় ওয়াশিংটনের আর্থিক বরাদ্দের কঠোর সমালোচনায় ট্রাম্প, প্রশ্ন তুললেন বাইডেনের দক্ষিণ এশীয় নীতি নিয়েও। খাদের কিনারা থেকে দেশকে তুলে আনার চেষ্টা চলছে বলেছেন অর্থ উপদেষ্টা। রমজানে লোডশেডিং থাকবে না, মন্তব্য জ্বালানি উপদেষ্টার। এবং ওমরার জন্য বিমানের টিকিট 3 দিনের বেশি বুকিং রাখতে পারবে না কোনো এজেন্সি, জানিয়েছেন ধর্ম উপদেষ্টা। সিন্ডিকেট বন্ধের আশাবাদ। শুনছিলেন শিরোনাম, এবার মূল আলোচনায় যাব। জাহেদ চৌধুরী এবং শিব্বির মাহমুদ, আপনাদের দুজনকেই স্বাগত জানাই। আমি এক ধরনের সুপারফিশিয়াল একটা বাক্য বলতে চাই, সেটা হলো যে গণমাধ্যমের স্বাধীনতা, গণতন্ত্র, মানবাধিকার, সুশাসন, ন্যায় বিচার, নির্ভীক মত প্রকাশ, অবাধ চিন্তা ও বাক স্বাধীনতা, এই যে কথাগুলো, এই কথাগুলো তো আমরা নানাভাবে বলি। আমাদের রাজনীতিবিদরা বলেন, সাংবাদিকরা বলেন, দেশের বিভিন্ন পেশাজীবীরা বলেন, সাধারণ মানুষও বলেন। যে কারণে আপনাদের দুজনকেই একই প্রশ্ন, সেটি হলো যে আপনি দৈনিক আমার দেশে কাজ করতেন, আর শিব্বির মাহমুদ আপনি তো দিগন্ত টেলিভিশন এবং নয়া দিগন্তের মালিক, অর্থাৎ একজন সরাসরি গণমাধ্যম কর্মী আর একজন সেই গণমাধ্যমেরই মালিক, এবং দুজনের মধ্যে একটি মিল আছে। সেটা হলো যে আপনাদের যে দুটি প্রতিষ্ঠানের সাথে আপনারা জড়িত, দুটি প্রতিষ্ঠানই একটি রাজনৈতিক সরকার বা গণতান্ত্রিক সরকার বা নির্বাচিত সরকারের সময় বন্ধ হয়ে যায়। গণমাধ্যমের স্বাধীনতা থাকবে কিন্তু গণমাধ্যম বন্ধ হয়ে যায় কেন? জাহেদ চৌধুরী। ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যে প্রশ্নটি করেছেন এটা একটা ব্যাপক বিষয় আলোচনার জন্য। আমি জানি না কতটুকু সময় পাবো আমি আলোচনার জন্য, তবে কয়েকটি বিষয় আমি যদি একে একে এটা বলি যে শুরুতেই আপনি যে প্রশ্নটি তুলেছেন যে একটি নির্বাচিত সরকার, গণতান্ত্রিক সরকার, এই জায়গাতে আমার একটু আমি আপত্তি দিয়ে আমার আলোচনাটা শুরু করতে যাই। গত 15 বছরে যে সরকারটি বাংলাদেশের মানুষের ঘাড়ে চেপে বসছিল, তারা যদি আমি 2008 সালের নির্বাচনটিকে নির্বাচিত মোটামুটি গ্রহণযোগ্য একটা পর্যায়েও বিবেচনা করি, কিন্তু পরবর্তী 3টি নির্বাচন মোটেও কোনো নির্বাচন ছিল না। একটা একতরফাভাবে ভোটারবিহীন কোনো নির্বাচন ছাড়াই তারা 153 আসনে নিজেদেরকে বিজয়ী ঘোষণা করেছিল। আওয়ামী লীগ সরকার গঠনের জন্য যে 151 দরকার, ওটা 153টা নিজেরাই ঘোষণা করে নিয়েছিল। তারপরের যে নির্বাচনটি, এটা একটা প্রতারণামূলক নির্বাচন ছিল এবং রাতের ভোট ছিল। আপনি ভালো করেই জানেন যে 2018 সালের নির্বাচনটিকে বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলকে তারা নির্বাচনে নিয়ে আসছিল যে একটা সুষ্ঠু অবাধ নির্বাচন করবে, এই আশ্বাস দিয়ে অনেক লম্বা ডায়লগ, গণভবনের দিনের পর দিন ডায়লগ করে ডক্টর কামাল হোসেনকে নিয়ে এসে নানাভাবে এটা একটা গ্রহণযোগ্য নির্বাচনের আশ্বাস দিয়ে নিয়ে এসেছিল। কিন্তু সেটা দেখা গেল আগের রাতেই তারা ভোট করে ফেলেছে এবং এই ভোটটা মানে মোটেই কোথাও গ্রহণযোগ্য হয়নি দেশে বিদেশে কোথাও। এবং বিবিসিতে আমরা দেখেছি নির্বাচন, ডামি নির্বাচন, আর পরে আমি তুমি নির্বাচন, বিনা ভোটের নির্বাচন। এখন লাস্ট যে নির্বাচনটা হলো, দেখা গেল 100 প্রার্থী তারা আওয়ামী লীগই, যারা জিতলো তারাও আওয়ামী লীগ, যারা পরাজিত হলো তারাও আওয়ামী লীগ, এবং 100 প্রার্থীকে তারা জিতিয়ে আনলো স্বতন্ত্র প্রার্থী হিসেবে। তো এই যে নির্বাচনগুলো, এই যে ডামি নির্বাচন এবং 3টি নির্বাচন, রাতের ভোটের নির্বাচন এবং
ভোটারবিহীন নির্বাচন, এই তিনটি নির্বাচনই বাংলাদেশের গণতন্ত্রকে কবর রচনা করে দিয়েছিল। কারণ গণতান্ত্রিক প্রক্রিয়ার অন্যতম মূল যে উপাদান সেটা হলো নির্বাচন। এই নির্বাচনী প্রক্রিয়াটাকে তারা মোটামুটি ধ্বংস করে দিয়েছিল শেখ হাসিনার নেতৃত্বাধীন স্বৈরাচারী ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার। এবং এর সাথে মিল রেখে এই জন্য আমি বলি যে এটা কোনো গণতান্ত্রিক সরকার ছিল না, কোনো নির্বাচিত সরকার ছিল না, এটা ফ্যাসিবাদী স্বৈরশাসক বাংলাদেশের জনগণের ঘাড়ে চেপে বসেছিল, যেটা জুলাইয়ের গণ অভ্যুত্থানে ছাত্র জনতার সম্মিলিত প্রচেষ্টা এবং ৩৬ দিনে ২,০০০ ছাত্র যুবকের তরুণ প্রাণের বিনিময়ে এবং প্রায় ৩০,০০০ লোকের পঙ্গুত্ব বরণের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ একটা মুক্ত পরিবেশ ফিরে পেয়েছে। অন্ততপক্ষে আশা করছে, এখনও এটা হয়নি, যে একটা তারা সুষ্ঠুভাবে ভোটে অংশগ্রহণ করতে পারবে, নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে এবং গণমাধ্যম স্বাধীনভাবে তার কাজ করতে পারবে, মানুষ তার মনের কথা বলতে পারবে এবং স্বাধীনভাবে প্রত্যেকটি সাংবিধানিক প্রতিষ্ঠান যারা রয়েছে তারা কাজ করতে পারবে। আমি এই যেটা একটা জানতে আশাবাদ চেয়েছিলাম, নিয়ে জাহিদ এটা চৌধুরী, আসছে। যেটি হলো যে তারা বলতেন তাদের এটা গণতান্ত্রিক সরকার, তারা গণতান্ত্রিক না ফ্যাসিবাদ এটা মানুষের কাছে প্রমাণিত হয়েছে না। তো তারা যদি গণতান্ত্রিক দাবি করতেন, নির্বাচিত সরকার দাবি করতেন, তাদের আমলে কেন গণমাধ্যম বন্ধ হয়ে যায়? আমি এই প্রশ্নটা এই কারণেই গেলাম যে আপনি নিজে সেই গণমাধ্যমে ছিলেন। আমি বুঝতে পেরেছি এবং আপনি জানেন যে এই সময় অনেকগুলা আমার দেশ পত্রিকাকে বন্ধ করা দেওয়া হয়েছিল সম্পূর্ণ বেআইনিভাবে এবং সম্ভবত আমার দেশই ব্যানার হেডলাইন করেছে ফ্যাসিবাদের পদধ্বনি। আমরা শাহবাগে যখন ওই ইমরানের সরকারের নেতৃত্বে এইটা একটা অর্কেস্ট্রেটেড একটা ছিল, যে ইমরানের সরকারের নেতৃত্বে যে মুভমেন্টটা করা হয়েছিল শাহবাগী আন্দোলন নামে পরিচিত, তখনই আমরা বলেছিলাম এটা আজকের দিনে এসে এই এক যুগ পরে এসে সবাই বলছে যে বাংলাদেশে একটা ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু আমার দেশ তখনই এটা বলেছিল, বুঝতে পেরেছিল এবং তখনই এটা জুড়ে সুরে স্রোতের বিপরীতে গিয়ে এটা উচ্চারণটা করেছিল। তখন যদি সবাই সচেতন থাকতো, সবাই যদি এর সাথে একমত হতো, তাহলে হতো এক যুগ ধরে বাংলাদেশের মানুষকে নিষ্পেষিত হতে হতো। তো আপনি যে প্রশ্নটি করেছেন, মূল প্রশ্নে আমি যাই যে গণমাধ্যমের স্বাধীনতা, আপনি তো সেটা নিয়ে আমি যতটুকু বুঝতে পেরেছি আলোচনা করতে যাচ্ছেন। গণমাধ্যমকে গণমাধ্যম বন্ধ হয়ে যায় কেন? না, গণমাধ্যমকে তো ফ্যাসিবাদের, এটা ফ্যাসিবাদী সারা বিশ্বব্যাপী, এটাই তো ফ্যাসিবাদের স্বরূপ। তারা কেউ স্বাধীনভাবে কথা বলুক, কেউ তাদের বিরুদ্ধে কথা বলুক, তারা ন্যায় অন্যায় যাই করুক না কেন তাদের বিরুদ্ধে কথা বলুক, তাদের দুর্নীতি নিয়ে কথা বলুক, তারা যে বাংলাদেশ নামক রাষ্ট্রটিকে, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে বিকিয়ে দিয়ে তাদের দলীয় গোষ্ঠী স্বার্থ রক্ষার্থে যে একের পর এক কর্মকাণ্ড করছে, সেইগুলোর বিরুদ্ধে আমার দেশ এবং আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান সোচ্চার ছিলেন। এই সুনির্দিষ্ট কারণ আমি বলতে পারি যে আমরা ২০০৯ সালে যখন শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় একটা গ্যাস কম্প্রেসার স্থাপন নিয়ে উনি দুর্নীতির আশ্রয় নিয়েছিলেন, ২০০৯ সালের ডিসেম্বরে আমরা এই রিপোর্টটি করেছিলাম যে দুর্নীতিতে মাত্র এক বছরও যায়নি ওই সরকারের। তো আমরা স্পেসিফিক ইনফরমেশন দিয়ে বলেছিলাম যে দুর্নীতিতে সজীব ওয়াজেদ জয় জড়িত, একটা ব্যানার হেডিং হয়েছিল। তো এরপর থেকে আমাদের উপর কিন্তু ২০১০ সালের ১ জুন প্রথম দফায় এটা বন্ধ করে দেওয়া হয় পত্রিকাটি। তারপর আমরা হাইকোর্ট সুপ্রিম কোর্ট করে ৪৫ দিনের মাথায় পত্রিকা বের করে আবার নিয়ে আসছিলাম কোর্টের মাধ্যমে। তখনও কিছুটা হলেও উচ্চ আদালতের স্বাধীনতা ছিল এবং পত্রিকাটি তখন আমরা ৪৫ দিনের মাথায় আবার পুনঃপ্রকাশ করতে সক্ষম হয়েছিলাম, কিন্তু মাহমুদুর রহমানকে তারা জেলে রেখে দিয়েছিল সম্পাদককে। উনি ১০ মাস পর ছাড়া পেলেন। মাহমুদুর রহমান ছাড়া পাওয়ার পরে কিংবা আমার দেশ ৪৫ দিন পর আসার পরে আমরা কিন্তু আমাদের নীতি থেকে বিচ্যুত হয়নি এবং আমাদের নীতিটা কি, আমরা বাংলাদেশের স্বাধীনতার পক্ষে কথা বলছিলাম, আমরা মানুষের মৌলিক অধিকারের পক্ষে কথা বলছিলাম, আমরা গুম খুনের বিরুদ্ধে কথা বলছিলাম, আমরা দুর্নীতির বিরুদ্ধে কথা বলছিলাম। এটাই হলো আমাদের অপরাধ এবং যেটা পাঠকরা মনে হয় আরো ভালো জানে। এবং একটা আমি কথাটা এই কারণে বলছি যে একটা সংবাদপত্রের দায়িত্বই সেটা, আপনি জনগণের মুখপাত্র হিসেবে কথা বলবেন, আপনি স্বৈরাচারের মুখপাত্র হিসেবে কথা বলবেন। শিব্বির মাহমুদের কাছে আসতে চাই, একই জিনিস যেটি জাহিদ চৌধুরী বললেন, তিনিও দৈনিক আমার দেশে ছিলেন। শিব্বির মাহমুদ, আপনি দিগন্ত টেলিভিশনের, দিগন্ত মিডিয়া কর্পোরেশনের চেয়ারম্যান এবং এই দিগন্ত মিডিয়া কর্পোরেশনের অধীনে দৈনিক নয়া দিগন্ত এবং দিগন্ত টেলিভিশন, দৈনিক নয়া দিগন্ত এখনও আছেন। আর দিগন্ত টেলিভিশন হেফাজতে ইসলামের সময় বন্ধ হয়ে যায়। এই দিগন্ত টেলিভিশন বন্ধ হয়েছিল কেন?
দিগন্ত টেলিভিশনও কি আমার দেশের মতো সংবাদ প্রচার করতো? ধন্যবাদ। আমি স্পেশালি বৈশাখী টেলিভিশন ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই অনুষ্ঠানে ডাকার জন্যে। মূলত আপনার কথার প্রেক্ষিতে একটু পেছনে যেতে হয়, যেহেতু তারা মরহুম মীর কাসেম আলী সাহেবকে উঠিয়ে নিয়ে যায় 2012 সালের জুন মাসে। তখনই সবাই মিলে সিদ্ধান্ত নেয় আমি যেন এমডি হিসেবে থাকি, আর সেই মোতাবেক আমি এমডি হিসেবে ছিলাম বহুদিন। 2013 সালের সেই সময় জুন মাসে কি কোন সময় যে মে মাসে যে হেফাজতের যে অনুষ্ঠানটা হলো, 2013 সালে তা আমাদের অনুষ্ঠানটা বিশেষ করে দিগন্ত টেলিভিশনটা নিউজের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি করেছে এবং নতুন নিয়মে নানাভাবে ট্রেনিং দিয়ে ওদেরকে প্রেজেন্ট করা হতো। সেই মোতাবেক আমরা অনলাইনে সব খবর দিয়ে দিচ্ছিলাম। একটা কথা না বললেই নয়, যখন পুলিশ একটা গুলি ছোড়ে, সেই গুলিটা একটা শিশুর চোখ দিয়ে বের হয়ে যায়, তখনই তথ্য মন্ত্রণালয়ের লোক এসে আমাদের এটা বন্ধ করে দেয়। সাথে সাথে বন্ধ হয়ে যায়, আজ অবধি বন্ধ আছে। লাইভ সম্প্রচার করার জন্য। দিগন্ত টিভিতে সেই রাত। এবং আমি বহু ইনু সাহেবের কাছে গিয়েছি, পরে গিয়েছি, ওনারা মানে তখনকার তথ্যমন্ত্রী হাসানুল হাসান হক। হাকিম কেন এটা প্রচারে বাধা ছিল কি? বাধা ছিল যে আমি তথ্য মন্ত্রণালয়ে বসে 6টা টেলিভিশন দেখছিলাম, শুধু আপনারাই প্রচার করেছেন, আর কেউ প্রচার করেনি। আমাকে সরাসরি এই কথাটাই বলেছে। আমি মিনিস্ট্রিতে গিয়েছি ওনার সাথে দেখা করার জন্য, যে আমাদের 400-500 লোক বেকার হয়ে গেছে, অনেকে গ্রামে চলে গেছে, অনেকে জববিহীন, অতএব আপনার চেষ্টা করেন। আপনার কি প্রচার করেছিলেন? সেটিকে রাষ্ট্র বা সরকারের জন্য হুমকি স্বরূপ ছিল? একটা শিশুর চোখ দিয়া গুলি গেছে, এটা তো সরকারের কি বলবো, এটাকে নিষ্ঠুরতায় প্রমাণ করে, যে একটা শিশুর চোখে দিয়া গুলি বের হয়ে গেছে। সেই অনুষ্ঠানে প্রচার করার জন্যই আমাদের এটা বন্ধ করে দিয়েছে। এবং মনে হয় আধা ঘন্টার মধ্যে সবাই টেলিভিশনে আসছে, সবাই পালায় টালায় ছাদের রাজায় নিচে আসা বন্ধ কিটি সব নিয়ে গেছে। মানে শাপলা চত্বরে হেফাজতের অনুষ্ঠানে যে সেই ক্ষেত্রে সেটা আপনারা সরাসরি তুলে ধরছিলেন লাইভ সম্প্রচার। আমি নিজেও তখন ফিল্ডে ছিলাম, আমি তখন এটিএন নিউজে কাজ করি এবং একই সংবাদই আমরা প্রচার করছিলাম। যে বিষয়টি আমি এই দুটো বিষয়ই আপনার কাছে এবং শিবির মোহাম্মদ আপনার কাছেও জানতে চাইলাম, যে কারণে জানতে চাইলাম, মূল যে প্রশ্নটি আমার কাছে, গণমাধ্যমের স্বাধীনতাটা তাহলে কি গণমাধ্যমের এই শিশুর চোখ দিয়ে গুলি বের হয়ে যাওয়া এই খবর প্রচার বা যেটি আপনারা একটি সম্পাদকীয় হেডলাইন অনেকটা, যে শাহবাগে যা হচ্ছে সেটি আসলে ফ্যাসিবাদের পদচারণা, অনেক আগে এই ভবিষ্যৎবাণী করা বুঝে, এই জায়গাটায় গণমাধ্যমের স্বাধীনতা কোথায় বাধা পায়? এইটা প্রচারের জন্য একটি গণমাধ্যম বন্ধ হয়ে যায়, সেই জায়গাতে স্বাধীনতা কোথায় বাধা পায়? আমার মনে হয় যে এটা একটা বিস্তর আলোচনার বিষয়। আমি আপনাকে বলি যে বাংলাদেশে যে বিষয়টি হয়েছে গণমাধ্যমের ক্ষেত্রে, এটা বাধাগুলো কোথা থেকে আসে এই আলোচনাটা দরকার। সেটাই জানতে চাচ্ছি আমি। একটা হলো সরকারি তরফ থেকে, বরাবরই সরকারের তরফ থেকে এটা বাধা আসে, যে সরকার যখনই মনে করে যে বিশেষ করে এই সরকারটি যদি ফেসিবাদী সরকার হয়, সেই সরকার যদি নির্বাচিত না হয়ে গণমানুষের গণবিরোধী সরকার হয়, তখন স্বাভাবিকভাবেই গণমাধ্যম যদি মানুষের পক্ষে অবস্থান নিয়ে সত্য ঘটনাটি তুলে ধরে, তখন সরকারের বিরুদ্ধে এই সরকার তার প্রতিপক্ষ হিসেবে গণমাধ্যমকে নিয়ে নেয়। আরেকটি বিষয় আপনি খেয়াল করেন, যদি সরকার নাও থাকে, যে কোনো প্রভাবশালী ব্যক্তি যিনি অন্যায় করে কোনো জায়গা যদি জমি দখল করেন, কোনো গরিবের সম্পদ লুট করেন, সেটা সরকারের না থেকেও অন্য রাজনৈতিক দলের কিংবা ব্যক্তিগতভাবেও উনি কিন্তু গণমাধ্যমের শত্রুতে পরিণত হতে পারেন। আরেকটি বিষয় দেখেন, এখানে দিগন্ত টিভির আপনি শুরুতেই পরিচয় করিয়ে দিয়েছেন যে মালিক পক্ষের লোক, মালিক তো অনেক সময় মালিকের পক্ষ থেকেও তার, বিশেষ করে বাংলাদেশে বর্তমানে যেটা হলো যে গণমাধ্যমটা কর্পোরেট অফিসগুলোর নিয়ন্ত্রণাধীন, মূলত তারাই গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করছেন, মালিকরা, যারা প্রত্যেকের ব্যক্তিগত ইন্ডাস্ট্রি আছে, সম্পত্তি আছে, তারা তাদের সহায় সম্পত্তিগুলো রক্ষার জন্য 2-4টি ব্যতিক্রম ছাড়া ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে কর্পোরেট স্বার্থ এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে কাজ করে। সেই ক্ষেত্রে একজন সাংবাদিক ওই যে অফিসে কাজ করেন, সেই অফিসের সেই মালিকদের কর্পোরেট স্বার্থ রক্ষা করেই তাদেরকে কাজ করতে হয়।
তো সাংবাদিকদের এইভাবে একে একে একাধিক প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়। আরেকটি বিষয় আমি উল্লেখ না করলেই নয়, সাংবাদিকরাও নিজ থেকে লুবে পড়ে যে আমার একটি প্লট দরকার, আমার একটা ফ্ল্যাট দরকার, সরকার থেকে সুযোগ সুবিধা দরকার, বিদেশ সফর দরকার, প্রধানমন্ত্রীর সাথে ট্যুরে যাব, মন্ত্রীদের সাথে যাব, মন্ত্রীরা কক্সবাজার নিয়ে 5 স্টার হোটেলে রাখবেন। এই যে কালচারটা সাংবাদিকদের মধ্যে, এই যে লোভ, আপনি দেখেন যে আমি আজকে 1984 সালে আমি যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, তখন আমি সাংবাদিকতা শুরু করেছিলাম দৈনিক বাংলা দিয়ে। এবং আমি তখন আপনি জানেন এরশাদ বিরোধী আন্দোলন হচ্ছিল ইউনিভার্সিটিগুলোতে, প্রচণ্ড সেশন জ্যাম ছিল। আমি 91 সালে এসে দৈনিক বাংলায় স্টাফ রিপোর্টার হিসেবে জয়েন করি এবং তখন মাত্র 3টা পত্রিকা ওয়েস্ট বোর্ড দিত, তার মধ্যে একটি ছিল দৈনিক বাংলা। তো এই 40 বছর কাজ করার পর আমার কিন্তু ঢাকা শহরে একটা ফ্ল্যাট নেই, একটা প্লট নেই, আজকে পর্যন্ত আমার একটা গাড়ি নেই। আমার ব্যক্তিগতভাবে আমি কিন্তু 40 বছর সাংবাদিকতা করেছি এবং আপনাকে উদাহরণটি দিলাম যে আমি 91 সাল থেকে আমি সর্বোচ্চ বেতনভুক্ত কর্মচারী। আমি আমার মাস্টার্সের রেজাল্ট হওয়ার আগে আমি কিন্তু দৈনিক বাংলায় ওয়েস্ট বোর্ডে চাকরিটা পেয়েছি এবং পরে মানব জমিনে ছিলাম, ওইখানে চিফ রিপোর্টার ছিলাম। আমার দেশে বিভিন্ন পদে আমি চাকরি করেছি। মানে এই দীর্ঘ 40 বছরের সাংবাদিকতা, 41 বছরের সাংবাদিকতা জীবনে আমি কিন্তু ভালো ভালো জায়গাতেই ভালো ভালো পদে ছিলাম। তারপরেও কিন্তু আমাকে দিন চলতে হচ্ছে একটা অনেক কিছুর সাথে কম্প্রোমাইজ করে। আমার ওয়াইফ একটা ভালো চাকরি করে, ব্যাংকে উচ্চ পদে চাকরি করে। এগুলো ব্যক্তিগত বিষয়টা আমি কেন আনলাম যে এগুলোর পরেও দেখেন আপনাকে আমাকে যেভাবে জীবনযাপন করতে হচ্ছে, কিন্তু আমরা এসে দেখলাম কি, বিশেষ করে গত 15 বছরে এই হাসিনা সরকারের আমলে 100 কোটি টাকার মালিক কতজন সাংবাদিক, তাদের উপর অনেক রিপোর্ট হয়েছে। এই যে লুবে পড়ে সাংবাদিকতা, এই যে লুবে পড়ে সাংবাদিকতা, এই লুবের কারণে আমরা সাংবাদিকরাও সংবাদ প্রকাশের ক্ষেত্রে আমরা নিজেরা সেন্সরশিপ আরোপ করি, মালিকদের সেন্সরশিপ করতে চাই এবং সরকারি বিষয়। যে কারণে আমি আপনাদের দুজনকে বললাম যে আপনারা জানেন আমাদের বন্ধ হয়েছিল এবং দিগন্ত টেলিভিশনও বন্ধ হয়েছিল। জি শিবির মোহাম্মদ, আপনাকে আমি একটু ধন্যবাদ না দিয়ে পারলাম না, বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জন্য আজকে আমরা এখানে। আর যেটা বলছেন আমি আমি মালিক পক্ষের একজন, আমি চেয়ারম্যান হিসাবে আছি। তো আমি যেটা বলতেছিলাম, আমাদের নিউজ ভিউজে যে একটা রেভলিউশন এনেছিলাম আমরা, বিশেষ দিগন্ত টেলিভিশনে, এবং আমরা 9 দিগন্ততে কথা ছিল ম্যানেজমেন্ট কখনো কোনো কিছুতে ইন্টারফেয়ার করবে না, এবং আজ অবধি সেরে আসে। এখানে প্রফেশনালে চালাচ্ছে, এডিটর, ডেপুটি এডিটর, সিটি এডিটর যারা ছিল বা চিফ রিপোর্টার, ওরাই চালাচ্ছে। যার জন্য ওই সময় যে নিউজগুলো হয়েছে, বিশেষ করে হেফাজতের সময়, আমাদেরকে তো জিজ্ঞাসা করেনি, এবং আমাদেরকে পরের দিন 2-1 ফোন করে জিজ্ঞাসা করে মিনিস্ট্রিতে আপনারা কোথায় যান। আমরা তো চালাই না, এটা তো প্রফেশনালরা চালায়, এবং যেটা সত্য সেটাই দিয়েছে। ইনফ্যাক্ট আপনি যে কথা বলেছেন, এখানে সেই অনির্বাচিত সরকার আমাদেরকে টার্গেট করেছে। যেমন উনি বলছে যে আমার দেশ, ইনিও ধরেন ইসলামিক টিভি, দিগন্ত টেলিভিশন, 9 দিগন্ত, এগুলোকে টার্গেট করে রেখেছে, চ্যানেলও বন্ধ হয়েছে, যার জন্য এটা একটা খোঁড়া যুক্তিতে বন্ধ করে দিয়েছে। এখন যদি আমাকে অ্যালাউ করেন, ওনার বাবা কি করেছে, দেশ স্বাধীন হওয়ার পরে সমস্ত পেপার বন্ধ করে দিয়েছে, কেউ কোনো কথা বলতে পারবে না। একই জিনিসের পুনরাবৃত্তি কখন হলো, সেই 13 সালে আবার হলো, যে সব বন্ধ, আমার পক্ষে কথা বলতে হবে। আমি কারো নাম বলতে চাই না, অনেক ব্যবসায়ী, অনেক সাংবাদিক এখন দরকার, ওনার সরকার দরকার, এসব গান টান রচনা করেছে। কিন্তু যারা আমাদের মতো 2-4টা পেপার বা টেলিভিশন বা ইসলামিক টিভি, ইসলামের পক্ষে বা দেশের পক্ষে, জনগণের পক্ষে যারা নিউজ দিত, তাদেরকে টার্গেট বন্ধ করে দিয়েছে। আমি একটা কথা বলি, 9 দিগন্তেতে ব্ল্যাক লিস্ট করে বলছে হাসানুল গনি সাহেব যে এখানে কোনো কিছু, কোনো অ্যাডভার্টাইজ দেওয়া যাবে না, আমার দেশে মনে হয় সরকারি অ্যাডভার্টাইজ দেওয়া যাবে না। এখন ধরেন আমি ব্যবসা করি, আমার সাথে অনেকে জানাশোনা ছিল, অনেকে রিকোয়েস্টও করছি, ভাই এর ছেলেদের বেতন দিতে পারে না, দিগন্ত টেলিভিশন বন্ধ হয়েছে, ওরা অনেকে চলে গেছে, আমরা কিছুই করতে পারতেছি না। তো 2-1 দেওয়ার পরে এই হাসানুল ইনু সাহেব মালিককে ফোন করে বলতো যে এটা দেওয়া যাবে না, এইটা দেওয়া যাবে না, দিলে আমরা অন্য ব্যবস্থা নেব। বাধ্য হয়ে আমরা শুধু কিছু পরিচিত লোক, অনেকে ডোনেশন দিয়েছে, আমরা ধার কর্জ করছি, ওইভাবেই আমরা কোনো রকম চলেছি। আরেকটা কাজ করেছি আমরা,
আমরা 2012 সালের নভেম্বরে 8 টাকার পেপারটা 10 টাকা করেছি, তাতে করে আমাদের লসটা কমায়, বেতনটা দেওয়া যায়। আবার 2023 সালে জুন মাসে 10 টাকা পেপারটা, আপনার সার্কুলেশন কত ছিল যে যখন আমাদের এটা পেপারটা যখন বন্ধ, আমার একজ্যাক্টলি মনে নেই, তবে আমার কাছে মনে হয় তখন 70-80 হাজারের কম ছিল না। আর যখন আস্তে আস্তে আমাদের অ্যাডভার্টাইজ বন্ধ করে দেয়, তখন এক পর্যায়ে 30-40 হাজার নেমে আসছে, এখন আবার বাড়তেছে। তো এই সরকার আসার পরে আমরা একটা জিনিস জন্য তাদের কাছে কৃতজ্ঞ। আমাদের প্রথম কথা হলো তারা ব্ল্যাক লিস্ট থেকে আমাদেরকে বাদ দিয়েছে। এখন আমরা সরকারি কিছু বিজ্ঞাপন পাই, যাতে করে ওরা বেতন ভাতা পাচ্ছে। জি আরেকটা যে আপনারা জিজ্ঞাসা করছেন গণমাধ্যম স্বাধীনতাটা, যে কথা জিজ্ঞাসা আমরা করছেন, আসবো, আমরা ছোট্ট একটি বিরতি নিচ্ছি। দর্শক, ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে আমরা ছোট্ট একটি বিরতি নিচ্ছি। বিরতি থেকে ফিরে আবারও মূল আলোচনায় যুক্ত হব। ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে আবারও স্বাগত জানাচ্ছি। দর্শক, বৈশাখী টেলিভিশনের ফেসবুক এবং ইউটিউব পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ার। আজকে আমাদের সাবজেক্ট নতুন বাংলাদেশ, গণমাধ্যমের ভূমিকা। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা ফেসবুক, ইউটিউবে কমেন্ট করতে পারেন, আমাদের অতিথিদের কাছে জানতে চাইতে পারেন, আমরা তাদের কাছে আপনাদের প্রশ্ন পৌঁছে দেব। যে কথাটি বলছিলাম জাহিদ চৌধুরী এবং শিব্বির মাহমুদ দুইজনের কাছেই, এবং আপনারা দুইজনও বললেন যে এই যে নতুন বাংলাদেশ, এই নতুন বাংলাদেশে যেমন রাজনৈতিক বন্দীরা মুক্তি পেয়েছে, রাজনৈতিক বন্দীদের বাইরে কবি, সাহিত্যিক, নানাজন যারা বিভিন্নভাবে নির্যাতিত ছিল তারা মুক্তি পেয়েছে, সর্বোপরি বাংলাদেশটাই মুক্তি পেয়েছে ফ্যাসিবাদের কাছ থেকে, এবং সেইখানে আমার দেশও মুক্তি পেয়েছে, দিগন্ত টেলিভিশনও মুক্তি পেয়েছে। হয়তোবা সম্প্রচারে আসেনি, কিন্তু মুক্তি পেয়েছে। অর্থাৎ আপনারা দুইজন প্রাতিষ্ঠানিকভাবে মুক্তি পেয়েছেন। এই নতুন বাংলাদেশের গণমাধ্যম আসলে কেমন হওয়া উচিত? নতুন বাংলাদেশের গণমাধ্যম আসলে কেমন হওয়া উচিত? আমি শিব্বির মাহমুদের কাছে আসবো। যেহেতু আপনি বললেন মালিক পক্ষ, মালিকের কাছ থেকে আমি জানতে চাই যে আগামীতে হয়তো দিগন্ত টেলিভিশন যদি আসে বা আরও কোনো টেলিভিশনের সাথে যদি আপনি জড়িত থাকেন, নতুন বাংলাদেশের গণমাধ্যম কেমন হবে? যেটি আমরা গত 15 বছরে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন যেমন দেখেছি, জুলাই আন্দোলনের আগে একটি সংবাদ সম্মেলনে সরাসরি দেখেছি যে যারা আন্দোলন করছেন তারা এই দেশের কোনো সন্তান নয়, তাদের এই ধরনের আমাদের অনেক সাংবাদিকরা এভাবে বলেছেন সেখানে, এবং প্রধানমন্ত্রীকে তারা বলেছেন যে এরা সবাই রাজাকার, এরা দেশ বিরোধী, এরা ষড়যন্ত্রকারী। আমরা গণমাধ্যম কি চাই? আমাদের গণমাধ্যমের সাংবাদিকরা কেমন হবে? আপনি মালিক হিসাবে আপনার গণমাধ্যম কেমন চালাবেন? একটু আগে জাহিদ সাহেব যারা বলছেন যে কর্পোরেট ব্যবসা যারা করে তাদের স্বার্থ রক্ষার জন্য অনেকগুলা প্রতিষ্ঠান আছে, টেলিভিশনও থাকতে পারে, সংবাদপত্র থাকতে পারে, আছে কিনা আপনার কি মনে হয়? আমার মনে হয় আছে। জি, আর যেটা আমি আগে ক্লিয়ার করেছি, মানে জাহিদ চৌধুরী যা বলেছেন এরকম আছে। আছে, জি। কিন্তু আমরা নয়া দিগন্ত, দিগন্ত টেলিভিশনের মধ্যে আমাদের একটা মৌখিকভাবে এবং সবাই আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে কথা ছিল যে আমরা কখনো এডিটোরিয়ালে হাত দেব না, কাউকে কোনো ইনফ্লুয়েন্স করব না, সংবাদ যখন প্রচার করবে আমরা কোনো ইনফ্লুয়েন্স করব না, কখনো করব না, প্রেশার দেওয়া হবে না। এবং সেই জন্যেই দিগন্ত টেলিভিশন অতি অল্প সময়ে মানুষের কাছে ফ্যামিলি টেলিভিশন হিসাবে গ্রহণ করেছে। আবার নয়া দিগন্ত এত কিছুর পরেও এখনও টিকে আছে কেন? আমরা সংবাদপত্রের স্বাধীনতা বিশ্বাস করেই এডিটোরিয়াল পেজে অন্য কিছুতে কখনো হাত দেইনি। কিন্তু আমি দুই একটা লেখা লিখেছি। আমি একটু স্ববিরোধিতাই বলি যে আপনি নিজেও স্বীকার করলেন যেটি জাহিদ চৌধুরী বলেছেন যে কিছু কিছু গণমাধ্যম তো এখনো আছে যারা কর্পোরেট সুযোগ সুবিধার কথা ভাবে। এখন আমার কথা হলো যে যদি ফ্যাসিবাদ এই দেশ থেকে চলে যায় তাহলে কর্পোরেট ইন্টারেস্টের যে গণমাধ্যমগুলো আছে সেই গণমাধ্যমগুলোর কি তেমনই চলবে নাকি না তারাও পরিবর্তন আনবে বা পরিবর্তন হওয়া উচিত? কারণ সরকার তখন একটা সিস্টেমে ফেলে দিবে যে স্বাধীনভাবে ওভার স্বাধীনতা না, আবার মিথ্যা কথাও লিখতে পারবে না, ইয়েলো সাংবাদিকতা চলবে না, সেখানে একটা নিয়ম নীতি থাকবে যেন সত্য কথা প্রকাশ পায়। এবং আপনি বিদেশের অবস্থা তো জানেন, কেউ যদি রং নিউজ দেয়, রং নিউজ লেখে, ওগুলো কম্পালসেশন দিতে হয়, কেসে গেলে
ওগুলা তাদেরকে ফেস করতে হয়, এবং যদি হেরে যায় তাহলে অনেক কম্পেনসেশন দিতে হয়। যে কথাটি আমাদের বলতে এই জিনিসগুলো আনা উচিত, তাহলে ইচ্ছাকৃতভাবে কর্পোরেট ওরা কখনোই এটা করতে পারবে না, কারণ তাদেরকে ওই কম্পেনসেশন দিতে হবে মিথ্যা নিউজের জন্য। এখন ধরেন উনি যেটা বলছে এখনও আছে, এবং আমি নাম বলতে চাচ্ছি না, এখনও অনেকগুলো পত্রিকা আছে যারা অনেকের ইন্টারেস্ট সার্ভ করে। যেমন আমরা শুনেছি যে কয়েকটা কর্পোরেট পত্রিকা আছে, এক ব্যাংকে যদি লোন না দেয় তার বিরুদ্ধে লেখা শুরু করে, তখন অন্য ব্যাংক থেকে লোন নেয়। তো এই জিনিসটা তো সরকারের এতগুলা প্রতিষ্ঠান আছে, এনএসআই, ডিজিএফআই, অমুক তমুক সবই আছে, শুধু পতিত সরকারের যে রাঘব বল হিসাবে তাদেরকে সার্ভিস দিচ্ছে, এটার জন্য তো তারা ওথ নেয়নি। তারা ওথ নিয়েছে টু সার্ভ দ্য নেশন, তারা ওথ নিয়েছে জনগণের সরকার। আমি একটু জায়েদ চৌধুরীর কথায় আসতে চাই, একটু আপনার সাথে আমি যোগ করে দেই, তাহলে আপনি বলতে পারবেন। আমরা কিন্তু দেখেছি যে এরকমও দেখেছি যে গণমাধ্যমের কোনো মালিক কিন্তু বলেছেন যে সাবেক প্রধানমন্ত্রীকে বলেছেন যে তিনি মরে গেলেও তারাই তার নেতা, এবং সেই ধরনের গণমাধ্যমের মালিকরা আছেন, এবং সেই জায়গা থেকে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যখন মালিকের সাথে ওই পত্রিকার কোনো বিরোধ সৃষ্টি করে, সেই মালিক কি তার পত্রিকাতে স্বাধীনভাবে সংবাদ প্রচারের সুযোগ দিবে, বা এইটা এই নতুন বাংলাদেশে কি প্রতিষ্ঠা হওয়ার সুযোগ আছে? কিভাবে প্রতিষ্ঠা আপনার হবে? এই প্রশ্নের উত্তর দিচ্ছি, তার আগে শুরুতে একটু বলে নেই যে আপনি যেমনটি বলছিলেন যে আমরা গত সরকারের সময়ে, ফ্যাসিবাদী সরকারের সময়ে এই গণমাধ্যমকে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল যে আমরা প্রধানমন্ত্রীর প্রেস কনফারেন্সটা একটা কৌতুকের জায়গায়, একটা হাস্যরসের জায়গায় পরিণত হয়েছিল। যেমনটি আপনি বলেছেন যে আমরা প্রধানমন্ত্রীর প্রেস কনফারেন্সটা যারাই দেখতো যে আজকে কিছু কৌতুক দেখা যাবে এখানে, যে এবং আমাদের সাংবাদিকদের মাথা যারা সিনিয়র মোস্ট সাংবাদিকরা যারা বলবো একবারে স্বাভাবিকভাবে দেখতে গেলে তাদেরকে ওই প্রেস কনফারেন্সে ডেকে নেওয়া হতো। তবে এখানে একটা ভাগাভাগি ছিল যে যারা শুধুই তাদের পক্ষে কথা বলবে তারাও সিনিয়র, কিন্তু হাসিনা সরকারের পক্ষে কথা বলবে, আওয়ামী লীগের পক্ষে কথা বলবে, আওয়ামী লীগ যাদেরকে সুবিধা দিয়ে রেখেছে, যাদেরকে খাইয়ে পড়িয়ে হৃষ্টপুষ্ট করে রেখেছে, তাদেরকেই কেবল ওই অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হতো। অন্য পত্রিকা হয় আমার দেশ বলেন, দিগন্ত টিভি বলেন, চ্যানেল 1 বলেন, কিংবা আরও যারা পত্রিকা মার্কেটে ছিল তাদেরও সিনিয়র রিপোর্টাররা, মানব জমিনের কথা বলেন, আমি নাম ধরেই বলতে পারি, এরকম আরও অনেকগুলো পত্রিকার রিপোর্টারদের কিন্তু ওইখানে অ্যাক্সেস ছিল না। আর অ্যাক্সেস থাকলেও ওই যে রিপোর্টারটি তার পক্ষে কথা বলবেন শুধু ওই রিপোর্টারের যাওয়ার অনুমতি ছিল, আপনি এর বাইরে কোনো রিপোর্টার ওইখানে যেতে পারবেন না। যেটা প্রধানমন্ত্রীর কার্যালয়ে, এমনকি প্রথম আলো ডেইলি স্টারও নিষিদ্ধ বাংলাদেশে, তারা দাবি করে 1 নম্বর পত্রিকা, কিংবা সার্কুলেশনের দিক দিয়ে তারা 1 নম্বর, তাদেরও কিন্তু অ্যাক্সেস ছিল না প্রধানমন্ত্রীর কার্যালয়ে। তো এইরকম একটা পরিবেশ কিন্তু সৃষ্টি করা হয়েছিল বাংলাদেশে, এবং তারা সবাই সুবিধাভোগী, ব্যক্তিগতভাবে তারা লাভবান হয়েছে। তো এইরকম সাংবাদিকদের অবস্থাটা এই পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল, এই প্রফেশনটাকে আমি ব্যক্তিগতভাবে পরিচয় দিতেও লজ্জাবোধ করতাম 40 বছর সাংবাদিকতা করার পরও মেইন স্ট্রিমে এবং কি পয়েন্টগুলোতে করার পর আমি পার্লামেন্ট কভার করেছি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে কভার করেছি, তিনটা টার্ম অপোজিশন লিডার কভার করেছি, আমি আপনাকে 3টে পার্লামেন্ট কভার করেছি, কিন্তু পলিটিক্যাল বিট কভার করার পরও দুটো বাক্য আপনার সাথে একটু যোগ করতে চাই। সেটি হলো যে সরকারের পক্ষে তো বলাই যায়, সরকারের ভালো বিষয় নিয়ে বলা যায়, আওয়ামী লীগের পক্ষেও ভালো বিষয় নিয়ে পড়া যায়, কিন্তু আওয়ামী লীগ যা ভুল করছে, সরকার যা ভুল করছে, সরকার যা জনগণের বিপরীতে করছে, তা নিয়ে কি সরকারের সমালোচনা করা যাবে কি যাবে না? এইটা কি নতুন বাংলাদেশের প্রতিষ্ঠা হবে কি হবে না? এটাই আমি বলতে চাচ্ছি যে আপনাকে, যে এখন এই একটা পর্যায়ে সাংবাদিকতাকে নিয়ে যাওয়া হয়েছিল এবং এই প্রফেশনটাকে একটা গ্রিনার পর্যায়ে নিয়ে গেছে। একটা পুলিশ কনস্টেবলের যতটুকু সম্মান ছিল, এই পুলিশ এই আন্দোলনের সময় তারা ভূমিকার জন্য ছাত্রদের দ্বারা, সারা দেশবাসীর দ্বারা তারা সমালোচিত হয়েছে, কিন্তু সাংবাদিকদের অবস্থানটা তার চেয়েও নিকৃষ্ট অবস্থায় চলে গিয়েছিল। আমি মনে করি এই প্রফেশনটাকে এত খারাপ পর্যায়ে সরকার এবং কিছু মালিক মিলে এটা এই পর্যায়ে নিয়ে গেছিল, এবং আমরা যারা সাংবাদিক নামদারি তারাও এই জন্য কম দায়ী নয়। এখন আপনি আসেন যে বর্তমান পরিবেশে, আর আপনি যদি বলেন আমার পত্রিকা নিয়েও আমি বলতে পারি, বর্তমান পরিবেশে আমি মনে করি সাংবাদিকদের আজকে পর্যন্ত গত 6 মাস ধরে এই যে অন্তর্বর্তীকালীন সরকার যে পরিবেশটি সৃষ্টি করেছে, মুক্তভাবে আপনার আমার কথা বলার একটা পরিবেশ সৃষ্টি করে দিয়েছে, সেটা টেলিভিশনে হোক, এটা পত্রিকায় হোক, কিংবা নিউজের ক্ষেত্রে হোক, কিংবা অনুসন্ধানী প্রতিবেদনের ক্ষেত্রে হোক, এখানে কিন্তু সরকারের তরফ থেকে এখন পর্যন্ত উল্লেখ করার মতো কোনো ধরনের বাধা বিপত্তি আসেনি।
তো এইটাকে কাজে লাগিয়ে মুক্তভাবে সাংবাদিকতার চর্চা করার একটা পরিবেশ এই মুহূর্তে অন্তত বাংলাদেশে রয়েছে, কিন্তু আমরা সাংবাদিকরা এটা কতটুকু কাজে লাগাচ্ছি এটা নিয়ে আমার প্রশ্ন রয়েছে। আমি বলতে পারি যে আমরা 2 মাস হলো মাত্র, আজকে 22 তারিখ, একটু আমরা যোগ করে ডিসেম্বরের আমাদের 22 একজন তারিখে আসছি। দর্শক একটি প্রশ্ন করেছে, আমি দুইজনের উদ্দেশ্যেই রাখি। গণমাধ্যমগুলো ফ্যাসিবাদী, মেজবাউল আজম সওদাগর তিনি প্রশ্ন করেছেন, তিনি জগন্নাথ ইউনিভার্সিটির পলিটিক্যাল সায়েন্সের চেয়ারপারসন। গণমাধ্যমগুলো ফ্যাসিবাদী আমলের বিভিন্ন অপকর্মের, যেমন জঙ্গি নাটক, পাচার, বিডিআর হত্যাকাণ্ড, সাগররুনি হত্যা ইত্যাদি অনুসন্ধানী প্রতিবেদন কেন ফ্রিকুয়েন্টলি প্রকাশ করছে না? শুধুই মাঝে মাঝে আমার দেশে দু একটা দেখা যায়, কিন্তু ব্যাপক হারের যে না, গণমাধ্যমগুলো রয়েছে এটাই সেগুলো আমি- কেন হচ্ছে আমি না? এটাই বলতে চাচ্ছিলাম যে আপনি দেখেন যে হাসিনা সরকার চলে যাওয়ার পর পত্রিকার পাতায় এই যে তাদের এই সরকারের এবং ব্যক্তির দুর্নীতির চিত্রগুলা যেভাবে আসার কথা ছিল কিংবা আসতে পারতো সেটা কিন্তু আসেনি। আজকের দিন পর্যন্ত এই দুর্নীতির খবরগুলা এই পর্যায়ে আসেনি। সরকারের গুম, খুন, নির্যাতনের ঘটনাগুলা সেইভাবে কিন্তু এখনো পত্রিকার আসছে না পাতায় কেন? এখনো এখন আসছে ভয়কার। না। এখনো আসছে না, কিন্তু আমরা আমার দেশ গত 2 মাসে উনি যে বিষয়গুলো উত্থাপন করেছেন, আমরা কিন্তু বিডিআর কার্নেজের উপর একাধিক স্টোরি আমরা করেছি, একাধিক ইন্টারভিউ আমাদের মাল্টিমিডিয়ায় করেছি, পত্রিকায় করেছি, এবং দুর্নীতির স্টোরিগুলো আমরা ধারাবাহিকভাবে প্রতিদিনই কারো না কারো দুর্নীতি অপকর্মের স্টোরিগুলো আমরা তুলে আনছি। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা চেষ্টা করছি। আমি যদি আমার দেশের প্রসঙ্গ নিয়ে আসি, যে আমরা এটা চেষ্টা করছি, আমাদের এখনও টিমটা যথেষ্ট বড় নয়, আমাদের সীমিত সামর্থ্যের মধ্যে আমরা কিন্তু এই প্রতিবেদনগুলো তুলে আনছি, কিন্তু সামগ্রিকভাবে গণমাধ্যমে যেভাবে দুর্নীতির খবরগুলো তুলে আনা উচিত ছিল সেইভাবে এখনো আসেনি। যেভাবে গুম খুনের কাহিনীগুলো তুলে আনা দরকার ছিল অনেক গণমাধ্যমে সেটা আসেনি। সেগুলো আসছে না। সাগররুনির কিলিং নিয়ে আমরা নিজেরাও এখন পর্যন্ত সেই পর্যায়ে ইনভেস্টিগেশন চালাতে পারিনি। পুলিশ সরকার করছে না, এখনো করেনি, কিন্তু আমাদের সহকর্মী সাগররুনির জন্য আমাদের মিডিয়াগুলো কেন গত 6 মাসে আমি কিছু করতে পারলো না? এই প্রশ্নটি কিন্তু প্রশ্ন আমার রেখে আমি নিজেরও। শিববীর মাহমুদকে বলবো। আমার একটি প্রশ্ন রয়েছে যে গেল 15 বছরে যেভাবে গণমাধ্যম তিলে তিলে ওই জায়গায় পৌঁছেছিল, গণমাধ্যমে যারা কাজ করেন তারাও কিন্তু বাইরে থেকে আসেনি, এই দেশেরই লোক। যে প্রধানমন্ত্রী ফ্যাসিবাদ কায়েম করেছিলেন তিনিও এই দেশেরই লোক। তার সংবাদ মাধ্যমে যে সাংবাদিকরা যেত তারা আমাদেরই সহকর্মী। অর্থাৎ এখনও যে গণমাধ্যমগুলো বিভিন্নভাবে কাজ করছে এবং ফ্যাসিবাদের মূল জায়গাটা যে বাতিল হচ্ছে না, এই জায়গাতে কি মাথার ফ্যাসিজমের কোনো ব্যাপার আছে কিনা, যে আমাদের মাথা থেকে কোনো এখনো ওই জিনিসটা যাচ্ছে না? যে শিববীর মাহমুদ শান্ত সাহেব, আমি একটা এক্সাম্পল দেই। এক সময় ঢাকা ইউনিভার্সিটিতে ওই ওদের ছাত্র সংসদের ইলেকশন হতো, বহু ভিপি তৈরি হয়েছে, আসম রব, নুর আলম সিদ্দিকী, তোফান আহমেদ সাহেব, এরকম বহু ভালো নেতা, কেউ পছন্দের কেউ অপছন্দের, অনেক নেতা তৈরি হয়েছে। আপনি গত 15 বছরে সব প্রতিষ্ঠান ধ্বংস করছে, ব্যাংক, সাংবাদিকতা, আপনার সমস্ত ইন্ডাস্ট্রি, গ্যাস, ইলেকট্রিসিটি, ক্যাপাসিটি চার্জ হইতে আরম্ভ করে প্রত্যেকটি জায়গায় কি করছে, করাপশন করেছে। যেটা যাই সাহেব বললেন যে যেসব সংবাদ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো সব ধ্বংস করেছে। এবং এই যে 15 বছরে যেটা প্রফেসর সাহেব বলেছে যে কেন এইসব জিনিস এখন লেখা হয়নি, এই এখন তো সুযোগ আছে, লেখা হচ্ছে না। না। শুনেন, 15 বছরে তো ব্রেইন ওয়াশ হয়ে গেছে। 15 বছর সে ভালো কিছু লেখা শিখেনি। আমি ঢাকা ইউনিভার্সিটির কথাটা বললাম কেন, সে সময় বক্তৃতা শিখতো মানুষ, আরেকজন ফলো করতো। এই 15 বছরে একজন ভালো সাংবাদিক তৈরি হয়েছে কিনা, ওনাদের মতো কিছু আমাদের এখানে কিছু, যেমন মাসরুম খলিল হইতে আরম্ভ করে অনেক পুরানো সাংবাদিক, না বেতন পায়া না খায়া চলে আসে, নিজেকে বাঁচিয়ে হয়তো লেখালেখি করছে, জানা যে উঠাই নিয়ে যাবে। দেখেন, আমি মালিক পক্ষের একজন, আমার ব্যবসাটা ধ্বংস করে দিয়েছে। আমি যে ব্যাংকে করতাম সেই ব্যাংকে আওয়ামী লীগের মন্ত্রীরা ছিল। কেন আপনার ব্যবসা ধ্বংস হলো কেন? আমি নয়াদিগন্তের এমডি, পরে নয়াদিগন্তের চেয়ারম্যান। কথায় বলে যে উনি তো ওই 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 অংশের লোক, ওই পত্রিকার লোক, ওনাকে দেওয়া যাবে না কিছুই। যেহেতু আমি কোনো দল করি না, আমাকে উঠিয়ে নিয়ে যায়নি, হ্যাঁ, বাকি সবই করেছে। আমার ব্যবসা প্রতিষ্ঠান, আমার এক সময় 1,500-2,000 কর্মচারী চাকরি করতো, এর মধ্যে হোয়াইট কালারে ইঞ্জিনিয়ার MBA করতে 150-200 জন।
তাদের সবাই আমার ব্যবসার কোনো রকম ঝিকিমিকি চলতেছে। এবং এই সরকার কাছে আমরা অনেক আবেদন করেছি, যদিও প্রসঙ্গ অন্যদিকে চলে যায়, সব পরে আমি বলবো আপনার সময় হলে। তো আমি যেটা বলতেছিলাম, সমস্ত প্রতিষ্ঠানগুলো ধ্বংস করছে। এমডিগুলো নিয়োগ হয়তো ওনাদের পছন্দের লোক, তারাই নাম আর বললাম না, তারাই ওনাদেরকে চাঁদা দিত। আবার এই যে স্যার যে বললেন যে কেন লিখতেছে না, ওরা তো 15 বছর লেখাই শেখেনি। আপনি যদি একটা ছেলেকে বাংলাদেশে বড় করেন, সে ভালো বাংলা শিখবে। আর একটা ছেলেকে ইউকেতে বা আমেরিকা যদি আমেরিকান অ্যাকসেন্ট বা ইউকের অ্যাকসেন্ট ইংলিশ বলবে। তাহলে একটা ছেলেকে ফ্যাসিবাদের মতো বড় করলে সে ফ্যাসিবাদী হবে। এখন ট্রেন আপ করতে হবে, তাদের নতুন করে ট্রেনিং দিতে হবে। একটি ছোট্ট একটু বিরতি নিব জাহিদ চৌধুরীর কাছে আর এই বিষয় নিয়ে। ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার বৈশাখী টেলিভিশনে, ফেসবুক এবং ইউটিউব পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। দর্শক, আমাদের আজকের বিষয় নতুন বাংলাদেশ এবং গণমাধ্যমের ভূমিকা। আপনারা চাইলে সেখানে কমেন্টে আমাদের অতিথিদেরকে প্রশ্ন করতে পারেন। ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে আবারও স্বাগত। দর্শক, আমাদের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে বৈশাখী টেলিভিশনের ফেসবুক এবং ইউটিউব পেজে। আপনারা সেখানে কমেন্ট করতে পারেন আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে। আমাদের বিষয় নতুন বাংলাদেশ এবং গণমাধ্যমের ভূমিকা। যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম বিরতিতে যাবার আগে, এখানে আমি একটি বাক্য পড়ি। গণমাধ্যম এখন নতুন বয়ানের মাধ্যমে ফ্যাসিবাদ ফেরানোর চেষ্টা করছে কিছু কিছু গণমাধ্যম। এই মন্তব্যটি করেছেন হলো আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। আপনারা যেটি শিব্বির মাহমুদ বলছিলেন এবং জাহিদ চৌধুরী একটু ইঙ্গিত দিয়েছিলেন যে কিছু কিছু এই যে দুর্নীতির খবর সব গণমাধ্যম কিন্তু করছে না। আমি নিজেও দেখছি যে মানব জমিন, আমার দেশ এবং নয়াদিগন্ত এরকম কিছু পত্রিকা কিছু দুর্নীতির খবর করছে, কিন্তু সেইভাবে কিন্তু হচ্ছে না। এখানে একটা জিনিস দেখেন, আমি সরি, আপনি আবার বলার সুযোগ পাবেন, আমি একটু একটা জিনিস অ্যাড করে দেই। একটা জিনিস দেখেন, এইখানে দীর্ঘদিন এমন একটা পরিবেশ সৃষ্টি করা হয়েছিল। দুটো ঘটনা আমি উল্লেখ করি। আমি আমার সহকর্মীদের জুনিয়র যারা আছে তাদের কাছ থেকে, যারা মাঠে এখনও কাজ করে, তাদের কাছ থেকে যেটা জেনেছি, এটা হলো কি যে আজকে কোথাও একটা অনুষ্ঠান হয়েছে, ওইখানে দেখা যেত যে একটা বিটের একজন রিপোর্টার কিংবা দুইজন রিপোর্টারকে প্রতিনিধি হিসাবে অন্যরা পাঠিয়ে দিত। যে সংসদ বিটের, আওয়ামী লীগ বিটের একটা অনুষ্ঠান আছে, ওইখানে দুইজন ওইখান থেকে যেত, কিংবা বিএনপি বিটের একটা প্রোগ্রাম আছে, ওই দুইজন গিয়ে একটা নিউজ রেডি করতো, কিংবা মন্ত্রীর একটা প্রোগ্রাম আছে, ওইখানে একজন দুইজন যেত, গিয়ে সে একটা নিউজ রেডি করতো। সেই নিউজটি তার বন্ধুবান্ধবদের গ্রুপে দিয়ে দেওয়া হতো এবং এটাই অন্যান্য পত্রিকায় যেভাবে লেখা হয়েছে সেভাবে আসে, কপি পেস্ট। এবং এটা গেল একটা জিনিস। আরেকটা জিনিস হতো কি যে প্রতিদিন সকালে কিংবা দুপুরে কিংবা রাতে র্যাব কি ব্রিফিং করছে, ডিবি কি ব্রিফিং করছে, এসবির পক্ষ থেকে কি ব্রিফিং করছে, কিংবা পুলিশের পিআর কি ব্রিফিং করছে, কিংবা মন্ত্রী মহোদয় কি ব্রিফিং করছেন। এই যে পিআর জার্নালিজম, যেটাকে আমি বলি পাবলিক রিলেশন জার্নালিজম, যেটা একটা পিআরওর দায়িত্ব, পাবলিক রিলেশন অফিসার, প্রত্যেকটা মন্ত্রণালয়ের সংস্থার আলাদা একটা পদ আছে, কিন্তু সেটার জন্য তো পাবলিক রিলেশন অফিসারই এনাফ, রিপোর্টারের দরকার ওইখানে পড়ে না। এটা প্রেস রিলিজটা অফিসে পাঠিয়ে দিলে আপনার একজন সাব এডিটর এটা এডিট করে ছাপিয়ে দিতে পারে যদি প্রয়োজন মনে করে। রিপোর্টারের কাজ কিন্তু সেটা না, সে তার ফাইন্ডিংস আনবে, তার নিজস্ব ফাইন্ডিংস আনবে। সেইটা থেকে গত 15 বছরে প্লেন ওয়েতে এইটা থেকে সরকার যেমন এটার জন্য দায়ী, পাশাপাশি আমাদের সাংবাদিকরাও দায়ী এবং মালিক পক্ষ সবাই এটাকে মেনে নিয়েছে। আমরা এই এমবেডেড জার্নালিজম আমরা শুনেছি, এরপরে পিআর জার্নালিজম দেখেছি যে একটি বাড়ি হঠাৎ করে গভীর রাতে ঘিরে ফেলা হয়, তারপর টেলিভিশনগুলো ব্রেকিং দিতে থাকে যে মৌলভীবাজারের গহীন অরণ্যে বা গহীন ইয়েতে জঙ্গি ধরা পড়েছে। তারপর একটা সময় মানে 20 ঘন্টা 24 ঘন্টা পরে সেখানে বোম ব্লাস্ট হয়, তারপর 3 জনের মৃতদেহ বের হয় বা কোনো মহিলা বোরখা পরা যে এরা জঙ্গি হয়। এগুলো তো অর্কেস্ট্রেটেড, এগুলো তো নাটক যে ছিল। আমরা আমার দেশে কিন্তু গতকালকের পত্রিকা, কিন্তু কোন সাংবাদিক কিন্তু তখন এই জায়গাটায় যেতে পারে না যে এই জিনিস। আমাদের পত্রিকা ওই সময় বন্ধ ছিল। আমরা গতকালকের পত্রিকায়ও এটার উপর আমরা লিড স্টোরি করেছি, আর এর আগে আমরা একটা লিড স্টোরি করেছি যেটা মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে আমাদের ওয়েবসাইটে। ওই লিড স্টোরিটি যে জাহাজবাড়ি কাণ্ড, যেখানে 9 জনকে হত্যা করা হয়েছিল জঙ্গি সাজিয়ে 9 জনকে হত্যা করা হয়েছিল। পরে দেখা গেল এরা সবাই ডিবির হেফাজতেই ছিল এবং ডিবি থেকে নিয়ে গিয়ে তাদেরকে ওইখানে রেখে তারপরে একটা জঙ্গি নাটক সাজিয়ে তাদেরকে হত্যা করা। এই স্টোরিগুলো কিন্তু আমরা আনভেল করেছি। মন্তব্য চাই এই বিষয়টি যে এই ধরনের অর্কেস্ট্রেটেড যেটি বললেন জাহিদ চৌধুরী,
এই জায়গাটা থেকে এখনো কি আমাদের গণমাধ্যমগুলো মুক্ত হতে পারছে কিনা? যেমন 2-3 দিন আগেও আমরা দেখলাম যে একটি সংবাদ কিভাবে হয়, একটি সংবাদ একজন বক্তব্য দিচ্ছেন, তার বডি ল্যাঙ্গুয়েজ দেখা যায়, তিনি কোন ভাষায় কথা বলেন, কূটনৈতিক কিছু শিষ্টাচার রয়েছে, সেখান থেকে আমরা এক ধরনের শিরোনাম বলে দিলাম, যেটা কি বললো সেই গভীরে গেলাম না। এই জায়গাটাকে আপনি কোনো ব্যাখ্যা করতে পারেন কিনা? আমি একটা জিনিস বলি, যেটা একটু আগে বলেছি, যে ব্রেইন ওয়াশটা যেটা হয়েছে, সংবাদ মাধ্যমের সংবাদ যারা লিখবে সেই জাতীয় লোকগুলা তৈরির আসল জায়গাতে সরে পড়েছে এবং সেখানে যাইতে একটু সময় লাগবে এবং প্রতিনিয়ত তাদেরকে এনকারেজ করতে হবে লেখার জন্য। এবং আমার মনে হয় কোনো কোনো ক্ষেত্রে ট্রেনিংয়ের ব্যবস্থা করা উচিত, নাম্বার 1। নাম্বার 2 হলো সবাই এখনও ভীত সন্ত্রস্ত আছে। এটা ট্রাউমা যখন হয়, একটা আগুন লাগে যখন অর্ধেক পুড়ে যায়, সে আগুন কয়টা ঘর পোড়া গরু সিঁদুরে দেখলে ভয় পায়। এখন এক সময় একটা সত্য কথা লিখতে গেলে দেখে যে তাকে উঠে নিয়ে গেছে। আমি ধন্যবাদ জানাই বসুন যে আজকে দেখে নিয়ে আসছি, হয়তো আমরা যে কোনো সময় মরতে পারি, কিন্তু আজকে অন্তত সশরীরে আমাদের হায়াত থাকলে বাসায় ফিরে যেতে পারবো। কিন্তু আগের সময় অগণতান্ত্রিক সরকার, অনির্বাচিত সরকার আমলে এরকম একটা অনুষ্ঠান করে সে কি শিওর হতো যে বাড়িতে ফিরে যেতে পারবে? তাকে গেটে তো সমস্ত কিছু ছিল না, গেটের থেকে তো সবাই ধরে নিয়ে যেতে, উঠাই নিয়ে যেতে, কখন এনএসআই, কখনো ডিজিএফআই, কখনো সিআইডি, কখনো আরও কখনো ডিজিএফআই। ভয় ছিল, সে ট্রাউমাটা এখনও আছে যে একটা সত্য কথা লিখতে ভয়, না জানি আমাদের অ্যাডভার্টাইজ বন্ধ করে দেয় নাকি। সেটা হইতে একটু সময় লাগবে, কিন্তু সেখানে সরকারের একটা দায়িত্ব আছে, তোমরা সত্য কথা লিখো, আর যদি মিথ্যা কথা লেখো বা ইউএলও জার্নালে যেটা বলা হয় সেটা যদি করো তোমাদের কম্পেনসেশন দিতে হবে। জি, এখানে 30 সেকেন্ড আমাদের সময় আমি শেষ। যেটা বলছিলাম যে দেখেন, অনেককে মাহমুদুর রহমানের উপর তাকে 2 দফায় জেলে নেওয়া হয়েছে হাসিনা সরকারের আমলে, এবং তিনি 5 বছরের বেশি জেলেই ছিলেন। 6 বছর নির্বাসনে থাকতে হয়েছে, পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছে। একইভাবে মতিউর রহমান চৌধুরী মানব জমিনের সম্পাদকের কথা যদি বলি, উনি নিজেই বলছেন যে একাধিকবার তাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে, যে তাকে এমন একটা পরিবেশ সৃষ্টি করা হয়েছে, আপনার ব্যবসা বন্ধ করা হয়েছে, এরকম। কিন্তু যারাই একটু সত্য কথা লেখার চেষ্টা করছে, মিডিয়া যেটা করার চেষ্টা করছে, তাদের উপর কিন্তু এই নির্যাতনের খড়গ নেমে আসছে। এবং উনি যে কথাটি বললেন যে প্রতিনিয়ত সিটিএসবি অফিসে, ডিজিএফআই অফিসে কোনো না কোনো সাংবাদিকের ডাক পড়তো এবং তারা হুমকি দামকি দিয়ে সবাইকে এই তটস্থ করে রাখতো। এবং আমরা যারা পত্রিকা বন্ধ করে দেওয়ার পর আমাদের উপর একটা কড়া নজরদারি সার্বক্ষণিক ছিল। আমি আশা করব এখন একটা একটা কমিশন করা হয়েছে, মিডিয়া কমিশন করা হয়েছে কামাল ভাইয়ের নেতৃত্বে, কামাল আহমদ সাহেব ওনার নেতৃত্বে গণমাধ্যম সংস্কার কমিশন, যেটা এই কমিশন আশা করব এমন কিছু সুপারিশ করবে যার মাধ্যমে গণমাধ্যমগুলা, সাংবাদিকরা তাদের রেসপন্সিবিলিটি শো করে এবং গণমাধ্যমগুলা দায়িত্বশীল সাংবাদিকতা করে। এবং উনি যেটা বলছিলেন যে বিশ্বের সব জায়গায় পিউনিটিভ মেজার্স আছে, আমাদের একদম সময় নেই। আপনাদের দুইজনকেই স্বাগত জানাচ্ছি আবারও এবং শুভেচ্ছাও জানাচ্ছি। দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার শেষ করছি। তবে শেষ করার আগে একটি বিষয় বলি, অ্যাডলফ হিটলারের তথ্যমন্ত্রী ছিলেন যিনি গোয়েবলস, এবং তিনি একটি কথা বারবার বলতেন, যেভাবে আমরা গত 15 বছরে মুক্তিযুদ্ধের চেতনা বারবার শুনেছি, রাজাকার বারবার শুনেছি, যিনি পক্ষে তিনি মুক্তিযুদ্ধের চেতনায়, যিনি বিপক্ষে তিনি রাজাকার। এইভাবে বলতে বলতে গোয়েবলসীয় থিওরি বলা হতো যে একটি মিথ্যাকে সত্যে রূপান্তর করা যেত, এবং এখানে গণমাধ্যমের ভূমিকাই সবচেয়ে বেশি থাকতো। আশা করছি আগামীর দিনে নতুন বাংলাদেশে গণমাধ্যমের উপর থেকে সেই কালো ছায়া উঠে যাবে এবং গণমাধ্যম সত্যিকারের গণমাধ্যমে রূপান্তরিত হবে। 3 মিনিট অবধি